প্রিয় দর্শক, বন্ধু তোমারই খোঁজের আরও একটি নতুন পর্ব। আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। ইভান সাইর আপনাদের সাথে আছি। দর্শক, অনুষ্ঠান জুড়ে আমরা কোনো প্রিয় মানুষকে কিংবা শ্রদ্ধেয় মানুষকে হাজির করি, তার জীবনের গল্পগুলো শুনি এবং তার কাছ থেকে তার জীবনের বন্ধুদের গল্পগুলো তুলে আনি। আর কিছু মানুষ তার নিজের কাজের মাধ্যমে তার নামটাকে এতটাই বড় করে তোলেন, এতটাই প্রতিষ্ঠিত করে তোলেন যে তার নামটাই আসলে যথেষ্ট তার পরিচয়ের জন্য। তেমনি একজন মানুষ আজ আমাদের এই অনুষ্ঠানের অতিথি এবং তিনি একজন সফল আবৃত্তিকার, অভিনয় শিল্পী, স্বৈরাচার বিরোধী এবং সাম্প্রদায়িকতা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। তিনি আমাদের সবার প্রিয় এবারকার স্বাধীনতা পদক জয়ী শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথি হাসান ইমামকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজেতে। আপনার হাসিটা দেখলেই আসলে বুকটা জুড়িয়ে যায় এবং আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের তরফ থেকেও স্বাধীনতা পদক জিতবার জন্য। তাকিয়েছিলেন আমাদের পতাকা শিখা চিরন্তন এইদিকে। স্বাধীনতার কথা বললেই তো শহীদদের কথা মনে পড়ে, আর শহীদদের কথা বললেই মনটা কৃতজ্ঞতায় ভরে ওঠে যে তাদের জীবনদান ব্যর্থ যায়নি, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে এবং একটা স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের লাল সবুজের পতাকা উঠছে, হ্যাঁ উঠছে এবং গৌরবের সঙ্গে উঠছে নিঃসন্দেহে। আমি খুব সম্মানিত বোধ করছি আজকের অনুষ্ঠানে আপনাকে পেয়ে। আমরা অনুষ্ঠান জুড়ে একজন সৈয়দ হাসান ইমাম, তার যে বর্ণাঢ্য জীবন, তার যে আমাদের দেশের সাংস্কৃতিক শিল্পের সাথে সাংগঠনিকভাবে যে অবদান, সেই জীবন জুড়ে নিশ্চয়ই বন্ধুদেরকে নিয়ে অনেক স্মৃতি আছে, অনেক অবদানও হয়তো বন্ধুদের আছে। সে কথাগুলো দর্শকদের জন্য আমরা শুনতে চাই। আসলে আমার ছোটবেলাটা তো কেটেছে পশ্চিমবঙ্গে, বর্ধমানে, কারণ আমার নানা বাড়ি ওখানে এবং আমার আব্বা মারা যান মাত্র আমার যখন 2 বছর বয়স। আমার মা 21 বছর বয়সে বিধবা হন আমাদের 2 ভাইকে নিয়ে, আমার বড় ভাই আর আমি। তো আমরা ছোটবেলাটা শিক্ষা জীবন সব কিছুই আমার বর্ধমানে। প্রথম স্কুল ছিল বর্ধমান টাউন স্কুল, পরে বর্ধমান রাজ কলেজ, পরে বর্ধমানে ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ, তো সব মিলিয়ে আমি আমার যে সেই সময়ের বন্ধু বান্ধব তারা এখানে কেউ নেই। একদম সেই যে বর্ধমান টাউন স্কুল, সেই সময়ের কোনো বন্ধুদের কথা কি আজকে মনে পড়ছে? প্রথম বন্ধুই বা কারা ছিল? আমার সেই সময় অনেক বন্ধু ছিল। আমার বন্ধু ভাগ্য খুব ভালো, তারা আমাকে খুব ভালোবাসে, আমাকে স্মরণে রেখেছে। এমনকি বর্ধমান টাউন স্কুলের যখন 75 বছর পূর্তি হলো, তখন ওরা একটা সিডি বের করেছিল যে বর্ধমান টাউন স্কুল থেকে যারা পাশ করে গেছে তাদের মধ্যে 10 জন বিখ্যাত লোকের। সেখানে আইসিএস অফিসার থেকে আরম্ভ করে সেন্ট্রাল ক্যাবিনেটের মন্ত্রী পর্যন্ত সবাই ছিলেন। কিন্তু সেই আমার সৌভাগ্য এমন যে সেই সিডিতে আমার কথা ছিল প্রায় 40 ভাগ, আর 60 ভাগে ছিল অন্য 9 জনের কথা। তো আমি খেলাধুলা করতাম, সেই জন্য খেলাধুলার একদল বন্ধু বান্ধব ছিল। ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। হ্যাঁ, অনেকেই আছে। সুভাষ সামন্ত বলে একজন ফাস্ট বোলার ছিল, আর তারপরে রশিদ বলে আমাদের একজন ফুটবলার ছিল, যখন আমি ফুটবলে খেলতাম ও রাইট ইন সাইড খেলতো, এই রাইটে হাফে খেলতো, আমি রাইট ইন সাইড, সেই জন্য আমার সঙ্গে রাইট ইনসাইড। ক্রিকেটে কোন পজিশনে? ক্রিকেটে আমি ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, উইকেট কিপার ছিলাম, এবং আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষেও খেলেছি উইকেট কিপার এবং ওপেনিং ব্যাটসম্যান হিসাবে। আর বেঙ্গল স্কুলের আমি জুনিয়র গ্রুপে খেলেছি, অল ইন্ডিয়া কম্পিটিশনে বিহারের এগেনস্টে খেলেছি, অন্যান্য স্টেটের এগেনস্টে খেলেছি। এবং আমার সঙ্গে যারা খেলেছে তার মধ্যে একজন ভারতের ক্যাপ্টেন হয়েছিল, চুনি গোস্বামী। তো সেই টাউন স্কুলের বন্ধুদের খেলার বাইরেও যারা বন্ধুরা ছিল, খেলার বাইরে বন্ধু ছিল, যেমন আমি সেই সময় আবৃত্তি করতাম, তারপরে গান করতাম, স্কুলের অনুষ্ঠানে গান করতাম, পাড়ার অনুষ্ঠানে গান করতাম, সেই সুবাদেও ছিল। আর বামপন্থী ছাত্রদের একটি বাচ্চাদের কিশোর সংঘ বলে একটা সংগঠন ছিল, সেই সংগঠনের সঙ্গে আমি জড়িত ছিলাম ছোটোবেলার থেকে, সেই জন্যে বই পড়তাম। তবে রাজনীতির সঙ্গে আমার জড়িত কিন্তু আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন আমার মাত্র বয়স 6 বছর। তো আমি স্পোর্টসে ভালো ছিলাম, স্পোর্টসে প্রাইজ পেয়েছি। তো বেল সাহেব বলে, তখন ইংরেজ আমল, বেল সাহেব বলে একজন সাহেব ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি তার স্ত্রী এসছেন পুরস্কার দেবেন। আমাদের হেডমাস্টার থেকে আমাদের প্রধান শিক্ষক সবাই, শিক্ষকরা সবাই বসে আছেন, টেবিলে প্রাইজ সাজানো আছে। ধীরেন্দা বলে ক্লাস 10-এ পড়তেন একজন, আমার নামটা এখনও মনে আছে, তিনি আমাদের কানে কানে এসে বললেন যে দেখ, আমি তো 100 মিটার্সে ফার্স্ট হয়েছি, আমার নাম প্রথমে ডাকবে।
তখন আমি দাঁড়িয়ে বলবো ইংরেজ সাহেবের হাত থেকে পুরস্কার নেব না। তখন তোরাও সবাই দাঁড়িয়ে বলবি ইন্ডিয়ার হাত থেকে পুরস্কার নেব না বলে আমার সঙ্গে 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 বেরিয়ে আসবি। এই প্রথম আমি কিন্তু রাজনৈতিক আন্দোলন 6 বছর বয়সে, সেই সময় ইংরেজ সাহেব সে লাল হয়ে গেল, তার স্ত্রী সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল এখান থেকে। পরে তো আমাদেরকে স্কুল থেকে বের করে দেবে, পরে বয়সের কথা বিবেচনা করে আর বের করে দেয়নি। যে কথা বারবারই আসলে শ্রদ্ধাভরেই স্মরণ করতে চাই বা মনে করতে চাই যে আমাদের সেই দেশভাগের আগ থেকে শুরু করে সবকটি প্রগতিশীল আন্দোলনে আপনার সক্রিয় অংশগ্রহণ ছিল, আপনার অনেক অবদানও ছিল। আমরা এখানে অনেকক্ষণ কথা বললাম, আপনাকে যেহেতু পেয়েছি আমার খুব ইচ্ছে করছে যে স্বাধীনতা স্তম্ভের দিকে যেতে যেতে আরও কিছু কথা বলি আপনার সাথে। চলুন। আমার খুব শুনতে ইচ্ছে করছে যে সেই সময় যে আপনার বর্ধমান টাউন স্কুল, তারপর সেই টেকনিক্যাল কলেজ, যেমন কোনো স্মৃতি কি বন্ধুদের সাথে আছে যেগুলো শুনে বা মনে পড়লে এখনো খুব হাসি পায় কিংবা খুব একটু না আমার সৌভাগ্য যে আমাকে আমার বন্ধু বান্ধবরা তো খুবই ভালোবাসে। তো একবার কলেজের ইলেকশন হচ্ছে, এখন আমাদের সঙ্গে পড়তো 117 জন মেয়ে। আচ্ছা, আমাদের ইলেকশনের আগে একটি ছেলে দুষ্টামি করে, মেয়েরা সামনের 2টো বেঞ্চ 3টে বেঞ্চ এরকম খালি রাখা হতো, ওরা এসে বসতো। তো পিছন থেকে বেনি কেটে দিয়েছিল। বেনি কেটে দিয়েছিল? হ্যাঁ, বেনি মানে ওই ফিতা টিতা ওইসব, মানে চুলের মাথাটা কেটে দিয়েছিল। তো এই নিয়ে মেয়েরা খুব অসন্তুষ্ট, তারা বললো যে নির্বাচনে কাউকে তারা ভোট দেবে না। তা আমার তো খুব খারাপ লাগলো। তা আমাদের সঙ্গে বিবাহর পরে এক ভদ্রলোক বয়স্কা মহিলা, তিনি আবার পড়তে এসেছিলেন। সেই দিদির সঙ্গে আমার খুব খাতির ছিল। তা আমি তার বাড়িতে গেলাম, যে বললাম দিদি তুমি তো জানো যে আমি এই কাজ করি, তোমরা আমাকে কেন ভোট দেবে না? তো বললো যে না, ছেলেরা এরকম দুষ্টামি করে মেয়েদের সঙ্গে, এইটাই দেবো না। তো বলে যে না তুমি একটু দেখো, তুমি একটু বলে ভালো বলে, আচ্ছা ঠিক আছে আমি মেয়েদের সঙ্গে কথা বলি। তা মেয়েদের সঙ্গে কথা বলেছে, তো আমাকে তো সবাই ভালো ছেলে বলে জানতো। তা মেয়েরা সবাই বলছে যে ঠিক আছে আমরা শুধু একজনকে ভোট দেবো, যতগুলো সিট কোনোটাতে ভোট কাজ করবো না, সিঙ্গেল ভোট দেবো, হাসানকে দেবো। তা যখন ভোট কাউন্ট হচ্ছে তখন ছেলেরা সব আমার উপরে খাপ পাতে, তুই 117টা ভোট যে পেলি এটা তো সব মেয়েদের ভোট, তুই পেলি একা পেলি কেন? তো এইরকম আমার এরকম ভালোবাসা পেয়েছি আমি সবারই। তো এইখানে অনেক ঘটনা আছে, যেমন ধরো নাটক যখন কলেজের করছি, অজিতেশ বন্দ্যোপাধ্যায় খুব বিখ্যাত পড়েন অভিনেতা হয়েছিল, নান্দিকারের প্রতিষ্ঠাতা, কলকাতার উৎপল দত্ত, অজিতেশ, শম্ভু মিত্র একসঙ্গে নাম 3 জনের বলা হয়ে থাকে। তো আমার ক্লাসমেট ছিল, একসঙ্গে নাটক করতাম। তো নাটক করব, তখন আমরা ইলেকশনে জিতেছি, কংগ্রেসকে হারিয়ে দিয়েছি, ছাত্র কংগ্রেসকে। তখন আমাদের নেতা যিনি তুষার কাঞ্জিলাল, তিনি পরে পদ্মশ্রী পেয়েছেন, তো তিনি আমাকে বললেন যে দেখ কংগ্রেসের ছেলেরা সব নাটক করে, আমরা ইলেকশনে জিতলাম কি করে, কেন জিতলাম তাহলে? সেই গল্পটা কিন্তু আমি জানি। জানো? তা আমি আমাকে সেই নাটকে ঢুকালো। আমি আগে নাটক করতাম না, এই আমার নায়িকার চরিত্রে অভিনয় করতে হয়েছে। নায়িকার চরিত্রে অভিনয় করতে হয়েছে, আবার পরে একই রজনীতে আবার নায়কে করেছিলাম। তো এইভাবে আমি নাটকে এলাম, এরকম অনেক ঘটনা। এই যে নাটকে আসা কিংবা আরো যা কিছু বলছেন, তা কি ওই সময় কি বন্ধুদেরও নিশ্চয়ই কোনো প্রভাব ছিল বা অবদান? না ছিল তো, অবশ্যই ছিল। বন্ধুরা তো আমাকে, তা নাহলে আমি এত ভোট পেয়ে জিততাম কি করে? আমি কোনোদিন ইলেকশনে হারিনি। কাদের কথা আজকে কোনো নামগুলো কি মনে পড়ছে? অনেক আছে, অনেক ছেলে, যেমন ওই যে অন্য নাটকটা যেটা আমরা পরে করলাম, যেটাতে নায়ক করলো আমাকে, সেই নাটকের যে মূল পরিকল্পনা নীরেন চৌধুরী, সে এখনো বেঁচে আছে। এখন আমরা দেখা হলে সেই সব গল্প করি আর কি। তারপরে মনোরঞ্জন বলে আরেকটি আমার ঘনিষ্ঠ বন্ধু আছে, মনোরঞ্জন রায়, তার মেয়ে তো আমার মেয়ের মতোই হয়ে গেছে, কলকাতায় আমাদের অভিভাবক এখন। তার বাড়িতে যে আমরা উঠি যখন যাই কলকাতায়, ওই মনোরঞ্জনের মেয়ে, তো এরা আমার পরিবারের অংশ হয়ে গেছে প্রায়। তো এইরকম অনেক বন্ধু আছে। বলুন, রশিদের কথা বলছিলাম, ফুটবল খেলতে খুব ভালো, মারা গেছে। প্রথম দিকে আমার ইচ্ছা ছিল খেলাটাকে প্রফেশন খেলবো, কিন্তু আমি আরামবাগ বলে একটা জায়গায় খেলতে গিয়েছিলাম, সেখানে বিহার কাঠিয়ার পুলিশের সঙ্গে খেলা ছিল। আমি একটা হাফ ভলি নিতে গেছি, গোলের সামনে থেকে এরকম মারতে গেছি, পাশ থেকে আমাকে একটা চার্জ করলো, আমি মাটিতে পড়ে গেলাম। তারপরে আমার ডান পার লিগামেন্টটা ছিঁড়ে গেল। তো সে সময় তো অপারেশন খুব ভালো ছিল না, এতদিন আগের কথা, প্রায় 50-55 বছর আগের কথা। তো আমাকে ডাক্তার বললো যে অপারেশন করতে গেলে 10% চান্স আছে পাটা ট্রেনে যেতে পারে, মানে এরকম বেঁকে যেতে পারে, তো তুই খেলাটা ছেড়ে দে। আমি সারা রাতে খুব কাঁদলাম যে ফুটবল ছেড়ে দিতে হবে।
তারপর ছেড়ে দিলাম, ফুটবল ছেড়ে দিলাম, ক্রিকেটটা ধরে রাখলাম। সেটাও ঢাকায় এসে আর আমি কন্টিনিউ করতে পারিনি। ব্যাংকে চাকরি নিলাম, সে চাকরিও অদ্ভুত ব্যাপার। সেই গল্পগুলো শুনবো। আমি এই মুহূর্তে স্বাধীনতা স্তম্ভের সামনে দাঁড়িয়ে আছি। একটু জানতে ইচ্ছে করছে যে আমি জানি অন্যরকম অনুভূতি, আবেগ ছুঁয়ে যায়। স্বাধীনতা স্তম্ভের সামনে দাঁড়িয়ে এখন কেমন লাগছে? অবশ্যই তুমি যেটা বললে যে আবেগপ্রবণ হয়ে উঠি আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের সঙ্গে যারা অনেকে শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। তো এই আসলে নিশ্চয়ই আবেগপ্রবণ হয়ে সেই সময়ের কথা মনে পড়ে। সেই ৭১-এর এই মার্চের দিনগুলো, যখন আমরা অসহযোগ আন্দোলন করছি, যখন ২৫শে মার্চের গণহত্যা হচ্ছে, তারপরে আমরা যে মুজিবনগরে যে আবার মুক্তিযুদ্ধে যোগ দিলাম, এইসব ঘটনাবহুল দিনগুলোর কথা মনে পড়ে। এবং আপনাদের সেই প্রতিবাদের মুখে বেতার এবং টেলিভিশনের দায়িত্ব কিন্তু দায়িত্ব আমাদের ৮ই মার্চ থেকে ২৫শে মার্চ পাকিস্তান সরকার আমাদের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সেটাতে বেতারে টেলিভিশনের কর্মকর্তা কর্মচারী, প্রডিউসার যারা ছিলেন, আমরা যারা শিল্পীরা ছিলাম, সবাই মিলে সেই ৮ই মার্চ থেকে ২৫শে মার্চ অসাধারণ সব অনুষ্ঠান করেছিলাম। কোনো পারিশ্রমিক বা শিল্পীরা কোনো কিছুই বিনিময়ে না, দেশটাই ছিল বড় কথা। এবং শ্রদ্ধা ভরে এটাও একটু দর্শকদের জন্য, অনেকেই জানেন, তারপরেও বলতে চাই, আপনি সালেহ আহমেদ ছদ্মনামে ১৬ ডিসেম্বর পর্যন্ত খবরও পড়েছিলেন। একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং হাঁটতে হাঁটতে আর একটু জানতে চাই। আমি জানি যে সেই কথাগুলো সবসময় আপনার মনের ভেতরে আছে, ভুলবার তো নয়। তারপরও দর্শকদের জন্য যদি শুনতে চাই যে সেই সময়ে, সেই দিনগুলিতে সেই সহযোদ্ধা কিংবা সেই সহযোদ্ধা বা বন্ধুদের কথাগুলো যদি একটু। যেন জহির রায়হানের কথা মনে পড়ে, আলমগীর কবিরের কথা মনে পড়ে, যারা আমাদের মাঝে নেই আর। তারপরে আরও অনেকের কথা যারা এখানে চলে গেছে, বেলাল মোহাম্মদ চলে গেছে, এখন যারা আছে, কামাল লোহানী আছেন, বা আশফাকুর রহমান আছে, আশরাফুল আলম আছে, এরা সব আছে, অন্য যারা অনেকে চলে গেছে তাদের কথাও মনে পড়ে। তো যাই হোক, আমরা মুক্তিযুদ্ধের সময় একটা বড় কাজ করেছিলাম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী সমিতি নামে একটা সংগঠন গড়ে তুলেছিলাম। তো সেই সংগঠনে জহির রায়হান ছিলেন সভাপতি আর আমি ছিলাম সাধারণ সম্পাদক। তো সেইখান থেকে আমরা ১৩১টা পরিবার যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন চলচ্চিত্র শিল্পে, তাদের ৯ মাস ভরণ পোষণের ব্যবস্থা করেছিলাম। আর একটি সংগঠন করেছিলাম আমরা শিল্পীদের, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওয়াহেদ ভাই, ওয়াহেদুল হক, সঞ্জিতা খাতুন, এরা ছিলেন গানের একটা স্কোয়াড। আমি সেটাতে যুক্ত ছিলাম। একটি গীতি আলেখ্য আমরা করতাম, শাহরিয়ার কবির লিখেছিলেন। সেখানে বহু গান ছিল, গানের শিল্পী, নতুন ছেলেমেয়েরা গান গাইতো। সঞ্জিতা খাতুন এবং ওয়াহিদুল হক তাদের গানের প্রশিক্ষণ দিতেন, আর আমি ধারা বর্ণনাটা পাঠ করতাম। তো এটা আমরা রিফিউজি ক্যাম্পগুলোতে, আমাদের যারা শরণার্থী শিবিরগুলোতে করতাম, যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনায় তখনও থাকে, তারা যেন ওই রিফিউজি মেন্টালিটি না হয়ে যায়। আবার যারা মুক্তিযোদ্ধা ক্যাম্পে যেতাম, যারা বাচ্চারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে উৎসাহিত করার জন্য এই কাজগুলি তখন করেছি। আরও অনেক কাজ করতে হয়েছে। সন্দেহ আসলে আমরা খুব সহজে হয়তো শুনে ফেলছি বোধহয়, জানি না, কিন্তু তারপরেও আমাদের বুকের ভিতরে সেই আবেদনটা নিঃসন্দেহে ছুঁয়ে যাচ্ছে। এবং আপনার কথা ধরে বলি যে গানের কথা বলছিলেন, আপনি কিন্তু অসাধারণ গাইতেন। ১৯৫২ সালের অল ইন্ডিয়া ইউথ চ্যাম্পিয়নশিপে আপনি রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছিলেন। এবং সেখানে আপনার গান শুনে দ্বিজেন মুখোপাধ্যায় শ্রদ্ধেয়, তিনি আপনাকে বিনা পারিশ্রমিকে গান শেখানোর অফার করেছিলেন। সেসব কথাও শুনবো। পাশাপাশি আমি আরেকটা কথা একটু জানতে চাই। সেই উত্তাল সময়, সেই চোখে স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন, একটি লাল সবুজের দেশের স্বপ্ন, সেই সময় সেই মানুষগুলোর সাথে যে পথ চলা, একসাথে সংগ্রাম করা, ওখানে বন্ধুত্বের কতখানি দরকার ছিল, বন্ধুত্বের কতখানি দরকার হয়? তখন তো আমরা সহযোদ্ধা ছিলাম, ফলে সেটা একটা অন্যরকম বন্ধুত্ব। এখানে একটা ইন্টারডিপেন্ডেন্স, মানে একজনের উপর আরেকজনের নির্ভরশীলতা। তা একজন বন্ধু যদি বন্ধুর উপরে বিশ্বাস করতে না পারে, তার চেয়ে আর দুর্ভাগ্য কিছু নেই। কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমরা সবাই সহযোদ্ধা ছিলাম বলে আমরা সহজেই একে অপরের বিশ্বাস অর্জন করে পেরেছিলাম এবং বিশ্বস্ত ছিলাম ৯টা মাস। এখানে অনেক কথাই আমরা বললাম। আমরা একটু আপনাকে নিয়ে রমনা বটমূলের দিকে যেতে চাই। সেই বোমা হামলার স্মৃতি নিঃসন্দেহে এখনো। হ্যাঁ, শুধু বোমা হামলা না, এই রমনা বটমূলে আমরা পয়লা বৈশাখকে প্রতিষ্ঠিত করেছি। অল্পে 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 আজকে জাতীয় অনুষ্ঠান হিসাবে, সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠান হিসাবে পয়লা বৈশাখ যে প্রতিষ্ঠিত হয়েছে, এটা ছায়ানটের বিরাট অবদান। এবং সেই ছায়ানট রমনা বটমূলেই কাজ করতো, এবং যার জন্যেই এই মৌলবাদীরা, সাম্প্রদায়িক শক্তি এই বটমূলে বোমা হামলা করেছিল। চলুন তাহলে আমরা একটু যাই, সেখানে বসে কথা বলি এবং দেখা যাক, যেহেতু বন্ধুদের নিয়ে কথা বলছি, সেখানে গিয়ে কোনো বন্ধুকে আমরা আপনার সামনে
হাজির করতে পারি কি না। সেই রমনার বটমূল, হ্যাঁ, আপনাকে নিয়ে এখানে আসতে পেরেই আসলে ভালো লাগছে। আমি একটু স্বাধীন বাংলাদেশে আপনার যে পদচারণা, তারপর যে কর্মব্যস্ততা, অভিনয় নিয়ে দীর্ঘকালীন ব্যস্ততা, প্রযোজনা, নানান ধরনের ব্যস্ততা, সেই সময়ে জীবনে আসা বন্ধুদের কথাগুলো একটু শুনতে চাই। কাদের সাথে সেই সময় সময়ে কাটতো? ধরেন আমি কতগুলো দায়িত্ব পালন করেছি, যেমন এই যে শিল্পকলা একাডেমি, এইটা প্রতিষ্ঠা করার জন্যে বঙ্গবন্ধুর কাছে যে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে ইউসুফ আলী সাহেব ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী, তখন তথ্য সংস্কৃতি এক মন্ত্রণালয় ছিল। তো সেইখানে এই আমরা রাতের পর রাত থেকে এই কামাল সিদ্দিকী তখন ছিল ডেপুটি সেক্রেটারি কালচার, ওর বাড়িতে রাতের পর রাত থেকে এই শিল্পকলা একাডেমির কাগজপত্র তৈরি করে শিল্পকলা একাডেমি তৈরি করি। ওই সময় আসলে বা এখনো পর্যন্ত যারা বন্ধু হয়ে আছেন, যাদেরকে খুব বন্ধু হিসেবে না, পেয়েছেন? তবে তার আগেও চলচ্চিত্রে যারা বন্ধু ছিল, আনোয়ার হোসেন ছিল, সিরাজ ছিল, আমরা 5 জন ছিলাম। আমাদেরকে বলতো পঞ্চপাণ্ডব। নাটকে আমরা একসঙ্গে অভিনয় করতাম। মিনার্ভা থিয়েটার বলে একটি কোম্পানি ছিল, তারা কল শোতে যেত। সেইখানে আমরা 5 বন্ধু ছিলাম। আনোয়ার হোসেন প্রথম হলো, মেজবাউদ্দিন সাহেব বলে এক অভিনেতা ছিলেন, তিনি বড়, তারপরে আনোয়ার হোসেন, তারপরে সিরাজুল ইসলাম, তারপরে আমি, তারপরে আখতার হোসেন। এই 5 জনই আমরা ছবিতে অভিনয় করতাম। 5 জনের মধ্যে 4 জনই চলে গেছে, আমি একা আছি। তারপরে আরও অনেকে, শওকত আকবর ছিল, নাই অনেকে, মানে অসংখ্য মানুষ চলে গেছে। তার মধ্যে যারা আছে আমার নায়িকাদের মধ্যে কেউ কেউ আছেন, যেমন এখনও সুজাতা আছে, নাসিমা খান আছে, শবনম আছে। আর আমার জুনিয়র যারা আছে অনেকে, রেডিওতে যারা ছিল, বা গ্যান্ডেরিয়া পাড়ায় যে আমি নাটক করতাম ইস্টার্ন ক্লাবে আমি ক্রিকেটও খেলতাম। এবং সেই ক্লাবে বোধহয় আপনি এবং শ্রদ্ধেয় আলী জাকের আপনারা আলী জাকের আমার ওপেনিং পার্টনার ছিল, কে উইকেট ব্যাটিংয়ে। তারপরে আমি যাদের নাটকে নিয়ে এসেছিলাম 69 গণ আন্দোলনের পরে, 71-এর আগে, বিক্ষুব্ধ শিল্পী সমাজের নাটকে, বা আমি যখন করছিলাম, ডাইরেকশন দিচ্ছিলাম রক্তকরবী অথবা গোর্কির মা মঞ্চে, তখন এই যে আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, তারপরে এনাম, এদেরকে নিয়ে, আমার স্ত্রী লাইলা হাসান, এরা সব এদিকে নিয়ে এসে, কারণ না প্রফেশনাল আর্টিস্টরা তখন আইয়ুব খানের আমলে ভয় পেত এসব নাটক করতে। তো পথনাটক করতাম, সৃজনীর পথনাটক, তারপরে উদীচীর সভাপতি হলাম, এইসব নানান কাজ করতে গিয়ে অনেক মানুষ। আপনার সম্পর্কে বলাই হয়ে থাকে যে একজন মানুষ সংগঠনকে এতটা ভালোবাসতে পারেন, এতটা সংগঠনের জন্য নিবেদিত প্রাণ হতে পারেন, সেটা আপনাকে না দেখলে বা আপনাকে না পেলে হয়তো উদীচীর যে বোমা হামলা হলো, এই যে এই পয়লা বৈশাখে এখানে যে বোমা হামলা হলো, এর তো সাক্ষী আমি ওইখানে দাঁড়িয়ে তখন বিটিভির কমেন্ট্রি করছিলাম। এইসব অনেক স্মৃতি। আমি একটু একটু অন্যভাবে শুনতে চাই যে আপনার যে পরিবার, অসাধারণ একটি আদর্শ পরিবার বলতে পারি, সন্তানদের নিয়ে, এবং আমাদের শ্রদ্ধেয় অনুষ্ঠানে আমরা পেয়েছি আপনার সহধর্মিণীকে, আমাদের সবার প্রিয় সাইলা হাসান, তাদের সাথে পারিবারিক বন্ধুত্বটা কেমন? আমার স্ত্রীর অবদান আমার আমার এতে অনেক, কারণ দুর্দিনে সে সবসময় আমার সাথে থেকেছে, এবং আমি যে সব কাজ করেছি, যার জন্যে আমি বারবার আমাকে হত্যা করতে গেছে বাড়িতে, আমার মায়ের বুকে রিভলভার ধরে, আমাকে না পেয়ে মায়ের বুকে রিভলভার ধরে থ্রেট করে এসছে যে ছেলের লাশ পাঠিয়ে দেবো। কিন্তু তারপরেও আমার পরিবার, আমার মা কোনোদিন আমাকে নিষেধ করেননি যে ঘাতক দালাল নির্মূল কমিটি করবি না, বা আমার স্ত্রী কোনোদিন বলেনি। সে মুক্তিযুদ্ধের সময় আমার সঙ্গে ছিল। কথা বলতে বলতে অনেকটা সময়ের দিকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সময়ের হাত ধরে এই মুহূর্তে বোধহয় আপনাকে বলছিলাম যে কোনো বন্ধুকে যদি এখন আপনার সামনে আনি, সেটা নিঃসন্দেহে চমকের মতন হবে, কিন্তু কেমন লাগবে আপনার? হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। তা বন্ধু আর কোথায় পাবে, নিশ্চয়ই কিছু অনুজ প্রতিম বন্ধু হতে পারে। আমার সমসাময়িক তো খুব আর কেউ নাই। দেখা যাক কাকে আমরা হাজির করতে পেরেছি এবং তাকে পেলে আপনার কেমন লাগে। আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনার অনুজ প্রতিম বন্ধুই, এবং তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠকও, কে? শ্রদ্ধেয় আশফাকুর রহমান খান। ও আশফাক, হ্যাঁ, প্লিজ ওয়েলকাম, যদি আসেন। এসো এসো। আমরা আপনাকে না জানিয়ে আমন্ত্রণ জানিয়েছি। আপনাকে দেখি, বসো। চমক লাগিয়ে দিলেন নাকি? কেমন আছেন? আপনার শরীর ভালো? হ্যাঁ, ভালো। আপনাকে পেয়েও ভালো লাগছে। আমরা অনেকক্ষণ কথা বলছিলাম। এখন একটু আপনার সাথে আমি বেশ কিছুটা কথা বলতে চাই। শুরুতে বলবো, একটু আগে বলছিলাম যে অনুজ প্রতিম বন্ধু, বা আমার কাছে মনে হয় বন্ধু শব্দটাই এত বড়, সবকিছুকে ছাপিয়ে যায়, বয়সের সীমা কিংবা সবকিছুই।
তিনি তার যে বর্ণাঢ্য জীবনের কথা আমরা বারবার স্মরণ করছি, সেই মানুষটি আপনার এত কাছের মানুষ কিংবা বন্ধু মানুষ, কেমন লাগে ভাবতে? হাসান ভাইয়ের প্রথমে একটা গুণ হচ্ছে যে যে কোনো বয়সের মানুষকে উনি বন্ধু করতে পারেন। হ্যাঁ। সেটা একটা বড় ব্যাপার আছে। আর আসলে প্রথম তো অনেক দিনের চেনা নামে একটি ছবি সেই সময় একটি সফল ছবি এবং আকর্ষণে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আর আমাদের মতো আমরা তখন সবে সবে কলেজে পড়া শুরু করেছি, তার মধ্যে একজন উনি ভাস্কর হয়ে হিরো, এই ছবির উনি নায়ক ছিলেন। তো সেই ছবির নায়ককেই দেখে প্রত্যেকেই নিজেদেরও একটু তার জায়গায় নায়ক নায়ক ভাবার ব্যাপার ছিল। হয়েছিল। আমি একটু জানতে চাই যে কাছের মানুষই বলি, বন্ধু মানুষই বলি, সেই মানুষটার কোন বিষয়গুলো আপনাকে ভীষণ মুগ্ধ করে, কিংবা পাশাপাশি এটাও জানতে চাইবো কোন বিষয়গুলো আসলে একটু অভিযোগের সুরে বলবেন যে না এটা এরকম হলে আরো ভালো হতো? সেইটা বলবো যে উনি কিন্তু সব দিকেই একটা প্রথম গুণ হলো যে উনি যে কোনো ব্যাপার হোক মানুষের সাহায্য করতে চান, সহায়তা করতে চান, যে কোনোভাবেই হোক। সেটা একটা অদ্ভুত ওনার একটা গুণ আছে, উনি এগিয়ে যান। তা আমরা যখন এই অসহযোগের পরে আবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমরা একত্রিত হলেন, উনি কিন্তু শুধু স্বাধীন বাংলা নাই, আরও অনেকগুলো শিল্পীদের পক্ষ হয়ে নানান রকম সংগঠন করেছিলেন এই মুক্তিযুদ্ধের সময়। তো এইগুলো হওয়ার পরে আমরা যখন আবার দেশে ফিরে এলাম, তখন আবার একটা খুব মজার একটা জায়গা আমরা পেয়েছিলাম। সেটা হলো এই মগবাজারের নিউ ইস্কাটনের দোতলা একটা মার্কেট ছিল, তার উপরে একটা আমি ঘর ভাড়া নিয়েছিলাম। হ্যাঁ, একটা ঘর ভাড়া উনি নিয়েছিলেন শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য। মানে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার আড্ডা দেওয়ার জন্য জন্য। আলাদা করে ভাড়া একটা লাইব্রেরি করেছিলাম বসার জন্য। সেটা আবার আমরা ওতে ওই লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের বই খালি আমরা সেগুলো আমরা মুক্তিযুদ্ধ গ্রন্থাগারই নাম দেওয়া হয়েছিল। অনেক কথা শুনছিলাম, একদম শেষ দিকে আমরা আছি। আমি একটু আপনার কাছ থেকে শুনবো, আপনার কাছ থেকে শুনতে চাই প্রিয় বন্ধুর কথাই বলি। আমি জানি যে এক জীবনে সব কথা হয়তো বলা হয়ে যায়, কিছু কথা হয়তো না বলেও বলা হয়। তারপরও যদি বলি যে আয়োজনে এসে এখন যখন কথা বলছেন প্রিয় এই মানুষটিকে, প্রিয় এই বন্ধুটিকে, এমন কিছু কি বলবার ইচ্ছে আছে বা বলতে ইচ্ছে হয় যে কথাটা কখনো অমন করে হয়তো বলা হয়নি? না, বলার ইচ্ছে তো অন্য কিছু নয়, একটাই হোক যে মানুষরা এক সময় এই পৃথিবী থেকে বিদায় নিতেই হবে, সেটা ঠিক, কিন্তু যত দেরি করে পারেন উনি নেন, সেটা যেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ। আপনার সময় আমরা পেলাম, অনেক কথাই শুনলাম, আপনাকেও ধন্যবাদ এত ব্যস্ত সময় মাঝখান থেকে সময় দেওয়ার জন্য। এভাবে বিদায় আমি নিতে চাই না, আপনিও নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন যে আমরা তাকে পেয়েছি, তার কাছ থেকে আমরা গান শুনবো না দু লাইন, আমাদের এটা হয় না। এই বয়সে কি গান হয় নাকি? আমার মনে হয় মানে একটা বয়স ছিল যখন গলাটা ভালো ছিল, এখন তো এই বয়স হয়েছে। তারপরও আমরা শুনতে চাই, ভালোবাসায় মুগ্ধ হতে চাই, গান শুনেও মুগ্ধ হতে চাই। আমি একটু বিদায় নিয়ে আসি, গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। প্রিয় দর্শক, আজকের মতো আবারও বিদায় নিতে হবে, তবে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন কোনো প্রিয় মানুষকে নিয়ে, তাদের বন্ধুদের কথা আবারও শুনতে থাকবো। দর্শক, যাওয়ার বেলায় একটা কথাই বলতে চাই, একটা মানুষের জীবনে নানান ধরনের চড়াই উতরাই থাকে, একটা মানুষের জীবনে অনেক দুঃখ বেদনা হাসি আনন্দের কথা থাকে, কিন্তু যখন বন্ধু থাকে সেই মানুষটার জীবনে, এবং সেই বন্ধু যদি তার জীবনের সেই সব সময়গুলোতে পাশে থাকে, সেটা বোধহয় একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন। সেরকম বন্ধুত্বের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। আগামী সপ্তাহে আবারও প্রিয় কোনো মানুষকে নিয়ে হাজির হবো এই টিভি পর্দায়। চলুন দর্শক, গান শুনতে শুনতে বিদায় নিব। এমনি হার আমায় নাহি সাজে, কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয়, মন মানে না কাজে। এমনি হার আমায় নাহি সাজে, তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি।
তাই তো বসে আছি ফুলো মালার ডোরে বরিয়ালাও মোরে তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে এ মণিহার আমায় নাহি সাজে